স্টুডেন্ট দশম শ্রেণীর ভূগোল পরপর পড়ে দিচ্ছি। আজকে তোমাদের চ্যাপ্টার 5 এর পরিচ্ছেদ 4, যেটা আমরা পার্ট 4 ইংরেজি বলবো পার্ট 4। আজকের আলোচনা ভারতের জলবায়ু। দেখো, জলবায়ু আলোচনা করতে গেলে জলবায়ুর আগে আমাদের একটু জানতে হবে আবহাওয়া আর জলবায়ু জিনিসটা কি। দেখো, আবহাওয়া হচ্ছে কোনো স্থানে কোনো নির্দিষ্ট সময়ের, যেমন কিছু সময়ের বা একদিনের হতে পারে আর কি, বায়ুমণ্ডলের অবস্থাকে, যেমন বৃষ্টিপাত, উষ্ণতা, বায়ুর আর্দ্রতা, শৈত্য, বায়ুচাপ ও বায়ুপ্রবাহ প্রভৃতি সেই স্থানের ও সেই সময়ের আবহাওয়া বলে। মানে আবহাওয়া মানে কি, একদিনের বা কিছু সময়ের আর কি। সেই সময়ের যে বৃষ্টিপাত, উষ্ণতা, বায়ুর আর্দ্রতা, শৈত্য, বায়ুচাপ, বায়ুপ্রবাহ থাকে সেইটাকে কি সেই স্থানের বা সেই সময়ের আবহাওয়া বলে। আবহাওয়া সঙ্গে সঙ্গে কিছু সময়ের জন্য পরিবর্তন হতে পারে, আবহাওয়া যখন তখন পরিবর্তন হতে পারে। আরো সহজভাবে বলতে গেলে কোন স্থানের বায়ুর উষ্ণতা, আর্দ্রতা, চাপ, বৃষ্টিপাত প্রভৃতির দৈনন্দিন অবস্থাকে আবহাওয়া বলে। এটা আমরা জানি। আবহাওয়া শুষ্ক অথবা মেঘলা ও শান্ত বা ঝোড়ো হতে পারে, যখন তখন আবহাওয়া বদলাতে পারে। এটি এমনকি প্রতি ঘন্টায় পরিবর্তিত হতে পারে। আর জলবায়ু জিনিসটা কি, কোন স্থানের আবহাওয়ার বহু বছরের, মানে 25 থেকে 30 বছর বা আরো বেশি গড় অবস্থাকে বলা হয় জলবায়ু। সুতরাং কোন স্থানের বহু বছরের বৃষ্টিপাতের পরিমাণ, তাপমাত্রা, আর্দ্রতা, বায়ু প্রবাহ, বায়ুচাপ, সূর্যকিরণের পরিমাণ, তুষারপাত প্রভৃতির গড় হিসেব করে সেই স্থানের জলবায়ু নির্ণয় করা হয়। উদ্ভিদ ও প্রাণী জগৎ উভয় এই জলবায়ু দ্বারা প্রভাবিত হয়। আর আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে ভারতের জলবায়ু। আর ভারত হচ্ছে মৌসুমী জলবায়ুর দেশ, মৌসুমী বায়ুর দেশ। তাহলে মৌসুমী জলবায়ুর দেশ হচ্ছে ভারতের। সেই জন্য দেখো, প্রাকৃতিক পরিবেশের উপর বিভিন্ন উপাদানের মধ্যে জলবায়ু একটি অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান। ভারত এক বিশাল দেশ, এদের জলবায়ু বৈচিত্র্যপূর্ণ। ভারতের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম আবহাওয়া বাস করে, আবহাওয়া আছে। বিভিন্ন আবহাওয়ার জন্য এর জলবায়ুর পরিবর্তনও বিভিন্ন ধরনের। ভারতের জলবায়ু প্রধানত যে বায়ু দ্বারা নিয়ন্ত্রিত হয় তা হলো মৌসুমী বায়ু। এই জন্য ভারতকে কি বলা হয়, মৌসুমী জলবায়ুর দেশ। কারণ ভারতের জলবায়ু প্রধানত নিয়ন্ত্রিত হয় মৌসুমী বায়ু দ্বারা। আরবি শব্দ মৌসিম থেকে বাংলা মৌসুমী শব্দের আবির্ভাব। তোমরা যদি বলে যে মৌসুমী শব্দ কোথা থেকে এসেছে, আরবি শব্দ মৌসিম। এই মৌসিম শব্দটির অর্থ কি, ঋতু। তাহলে মৌসিম শব্দের অর্থ যদি প্রশ্ন আসে, মৌসিম শব্দের অর্থ ঋতু। যে বায়ু ঋতুর নিয়ম মেনে বা ঋতু অনুযায়ী প্রবাহিত হয় তাকে মৌসুমী বায়ু বলে। আর মৌসুমী বায়ু কাকে বলে? মৌসুমী বায়ু হচ্ছে যে বায়ু ঋতুর নিয়ম মেনে বা ঋতু অনুযায়ী প্রবাহিত হয় তাকে মৌসুমী বায়ু বলে। ভারতের জলবায়ু প্রধানত এই মৌসুমী বায়ু দ্বারা প্রভাবিত ও নিয়ন্ত্রিত হয়। তাই ভারতের জলবায়ু হলো মৌসুমী জলবায়ু ও ভারত হলো মৌসুমী জলবায়ুর দেশ। এবার দেখো, ভারতের জলবায়ুর বৈচিত্র্যটা কি। ভারতের জলবায়ুর বিভিন্ন রকম বৈচিত্র্য আছে। যেমন ধরো, জলবায়ুর ধরনের বৈচিত্র্য, ঋতু বৈচিত্র্য, মৌসুমী বায়ুর প্রাধান্য, বৃষ্টিপাতের অসম বন্টন, স্থানীয় উষ্ণতার তারতম্য, স্থানীয় বায়ুর আধিক্য, এগুলো হচ্ছে ভারতের জলবায়ুর বৈচিত্র্য। দেখো, জলবায়ু ধরনের বৈচিত্র্য কি। ভারতবর্ষ সামগ্রিকভাবে ক্রান্তীয় মৌসুমী জলবায়ু দেশ হলেও দেশের বিভিন্ন অংশে বিভিন্ন ধরনের জলবায়ু দেখা যায়। যেমন উত্তরে পার্বত্য অঞ্চলে পার্বত্য নাতিশীতোষ্ণ জলবায়ু, উপকূল অংশে সামুদ্রিক জলবায়ু, মধ্যভাগে মহাদেশীয় জলবায়ু, আর পশ্চিমে মরু জলবায়ু। ঋতু বৈচিত্র্য কি। শীত ও গ্রীষ্ম এই দুটি প্রধান ঋতু হলেও বর্ষা, শরৎ, হেমন্ত, বসন্তকাল স্পষ্টভাবে পরিলক্ষিত হয়। সবচেয়ে ঋতু বৈচিত্র্যের মধ্যে কি, শীত আর গ্রীষ্ম দুটি প্রধান ঋতু, কিন্তু সাথে সাথে কি আছে, বর্ষা আমরা বুঝতে পারি, শরৎ, হেমন্ত, বসন্তকাল সব আমরা স্পষ্টভাবে কিন্তু বুঝতে পারি। মৌসুমী বায়ুর প্রাধান্য দেখো, মৌসুমী বায়ুর আগমন, অবস্থান ও প্রত্যাগমন ভারতের তাপমাত্রা, বৃষ্টিপাত তথা সামগ্রিকভাবে জলবায়ুকে প্রভাবিত করে। তার হচ্ছে বৃষ্টিপাতের অসম বন্টন। মৌসুমী বায়ুর স্থায়িত্ব ও বিচরণ অসম বলে বৃষ্টিপাতের বন্টনে চরম বৈষম্য দেখা যায়। উত্তর পূর্ব ভারতে গড় বৃষ্টিপাতের পরিমাণ যেখানে 300 থেকে 350 সেন্টিমিটার, যেটা মৌসুমী গ্রামে হচ্ছে 1350 সেন্টিমিটার, সেখানে উত্তর পশ্চিম ভারতে মাত্র 25 থেকে 50 সেন্টিমিটার। আর স্থানীয় উষ্ণতার তারতম্য কি। ভারতের উত্তর পশ্চিমের রাজ্যগুলিতে গ্রীষ্মকালে তাপমাত্রা চরমে পৌঁছায়, আবার শীতকালে শৈত্যপ্রবাহ হয়। সামুদ্রিক প্রভাবযুক্ত রাজ্যগুলিতে তাপমাত্রা বিশেষ হেরফের হয় না। সমুদ্রের ওখানে কিন্তু শীতও বেশি থাকে না, গরমও বেশি থাকে না। তাহলে সামুদ্রিক প্রভাবযুক্ত রাজ্যগুলিতে তাপমাত্রা বিশেষ হেরফের কিন্তু হয় না। আর স্থানীয় বায়ুর আধিক্য, শীতকালে পশ্চিমী ঝঞ্ঝা, গ্রীষ্মকালে লু, আঁধি, কালবৈশাখী প্রভৃতি স্থানীয় বায়ুর উপস্থিতি সাময়িকভাবে আবহাওয়ার পরিবর্তন আনে। আমি তো বলেছি আবহাওয়া যখন তখন পরিবর্তন, 1 ঘন্টা পরিবর্তন হতে পারে। তাহলে এই যে পশ্চিমী শীতকালে পশ্চিমী ঝঞ্ঝা, গ্রীষ্মকালে লু, আঁধি, কালবৈশাখী প্রভৃতি কি হয়, স্থানীয় বায়ুর উপস্থিতি। এই যে এইগুলো সব স্থানীয় বায়ু, এই স্থানীয় বায়ুর উপস্থিতি সামগ্রিকভাবে আবহাওয়ার পরিবর্তন আনে। এবার দেখো, ভারতের জলবায়ু নিয়ন্ত্রক সমূহ। ভারতের জলবায়ু নিয়ন্ত্রক সমূহ যদি তোমাদের প্রশ্ন আসে, কতগুলো পয়েন্ট বলবে। এক হচ্ছে অবস্থান ও অক্ষাংশগত বিস্তৃতি, 2 হিমালয় পর্বতের ভূমিকা, 3 ভূ প্রকৃতি, 4 সমুদ্র সান্নিধ্য, 5 মৌসুমী বায়ু,
ছয় নম্বর পয়েন্ট জেট বায়ু, 7 ক্রান্তীয় ঘূর্ণপাত ও পশ্চিমী ঝঞ্ঝা, 8 এল নিনো ও লা নিনার প্রভাব। এবার দেখো ভারতের জলবায়ু নিয়ন্ত্রক সমূহ, এবার বিস্তারিত আলোচনা। ভারতের জলবায়ু বেশ বৈচিত্র্যপূর্ণ। যে সকল বিষয়ে ভারতের এই বৈচিত্র্যপূর্ণ জলবায়ুকে বিশেষভাবে নিয়ন্ত্রণ করে সেগুলি হলো: 1 অবস্থান ও অক্ষাংশগত বিস্তৃতি। কর্কট ক্রান্তি রেখা, যেটা 23.5 ডিগ্রি উত্তর, ভারতের প্রায় মাঝ বরাবর প্রসারিত হয় দক্ষিণ ভাগ ক্রান্তীয় মন্ডলে এবং উত্তর ভাগ উষ্ণ নাতিশীতোষ্ণ মন্ডলে অন্তর্গত হয়েছে। তাহলে এই যে কর্কট ক্রান্তি রেখা ভারতের কোথা থেকে গেছে? 23.5 ডিগ্রি উত্তর কর্কট ক্রান্তি রেখা ভারতের প্রায় মাঝ বরাবর প্রসারিত হয়েছে এবং এর জন্য কি হয়েছে? দক্ষিণ ভাগ ক্রান্তীয় মন্ডলে এবং উত্তর ভাগ উষ্ণ নাতিশীতোষ্ণ মন্ডলের মধ্যে পড়ে গেছে আর কি। উপদ্বীপীয় অবস্থানের জন্য দক্ষিণাংশের জলবায়ু চরম ভাবাপন্ন। দ্বিতীয় হচ্ছে হিমালয় পর্বতের ভূমিকা। ভারতের উত্তর ভাগে হিমালয় পর্বতের অবস্থানের ফলে মধ্য এশিয়ার তীব্র শীতল বায়ু ভারতে প্রবেশ করতে পারে না। যদি হিমালয় পর্বত না থাকতো ভারতের জলবায়ু কিন্তু অন্যরকম হতো। ভারত কিন্তু সেই ইংল্যান্ডের মতো সেই বা যেসব দেশ শীত একদম বরফ পড়ে সেরকম অবস্থা হয়ে যায়। হিমালয় পর্বত আমাদের বাঁচিয়ে দেয় আর কি। ভারতের উত্তর ভাগে হিমালয় পর্বতের অবস্থানের ফলে মধ্য এশিয়ার তীব্র শীতল বায়ু ভারতে প্রবেশ করতে পারে না। মৌসুমী বায়ু হিমালয় পর্বতে বাধা পেয়ে প্রচুর বৃষ্টিপাত করে। এই যে হিমালয় পর্বতে বাধা পেয়ে যদি মৌসুমী বাধা না পেত তাহলে কিন্তু বৃষ্টিপাতও প্রচুর ঘটাতে পারত না। অধিক উচ্চতায় অবস্থানের জন্য হিমালয় পার্বত্য অঞ্চলের জলবায়ু শীতল প্রকৃতির হয়। হিমালয় পার্বত্য অঞ্চলের জলবায়ু শীতল প্রকৃতি, কারণ উষ্ণতা হিমালয়ের উষ্ণতা আর কি, উচ্চতা। 3 হচ্ছে ভূপ্রকৃতি। অতি উচ্চতার জন্য হিমালয়ের পার্বত্য অঞ্চলের তাপ হ্রাসের নিয়ম অনুযায়ী সারা বছর উষ্ণতা অনেক কম থাকে। শীতকালে হিমালয়ের অঞ্চলে তুষারপাত হয়, কিন্তু সিন্ধু গঙ্গা সমভূমিতে উষ্ণতা বেশি থাকে। এরপরে 4 হচ্ছে সমুদ্র সান্নিধ্য। দক্ষিণ ভারতের 3 দিকই সমুদ্র দ্বারা বেষ্টিত, তাই এই স্থানের জলবায়ু সমভাবাপন্ন হয়। তবে সমুদ্রের তীরবর্তী স্থানগুলিতে সামুদ্রিক ঘূর্ণপাতের প্রভাব বেশি। আবার উত্তর ও উত্তর পশ্চিম ভারত থেকে সমুদ্র থেকে অনেক দূরে অবস্থান করায় এই স্থানসমূহের জলবায়ু চরম ভাবাপন্ন হয়। যেহেতু উত্তর ও উত্তর পশ্চিম ভারত সমুদ্র থেকে অনেক দূরে, সেই জন্য এখানকার এখানকার যে জলবায়ু সেটা চরম ভাবাপন্ন। এবার দেখো মৌসুমী বায়ু। ভারতের জলবায়ুর সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রক হলো মৌসুমী বায়ু। উষ্ণতার তারতম্য, বৃষ্টিপাতের আগমন, স্থায়িত্ব, পরিমাণ, বন্টন ইত্যাদি বিষয়গুলি মৌসুমী বায়ু দ্বারা নিয়ন্ত্রিত হয়। এবার হচ্ছে জেট বায়ু। মে মাসের শেষ দিকে পূর্ব থেকে পশ্চিমে প্রবাহিত ক্রান্তীয় পূবালি জেট বায়ু দক্ষিণ ভারতের উপর অবস্থান করে এবং ভারত মহাসাগর থেকে মৌসুমী বায়ুকে টেনে আনে। এই জেট বায়ুর ভূমিকা কি? তোমাদের প্রশ্ন, জেট বায়ুর ভূমিকা কি? জেট বায়ু হচ্ছে ভারত মহাসাগর থেকে মৌসুমী বায়ুকে টেনে আনে এদিকে। এই যে মে মাসের শেষ দিকে পূর্ব থেকে পশ্চিমে প্রবাহিত ক্রান্তীয় পূবালি জেট বায়ু দক্ষিণ ভারতের উপর অবস্থান করে এবং ভারত মহাসাগর থেকে মৌসুমী বায়ুকে টেনে আনে। সেটা হচ্ছে ক্রান্তীয় ঘূর্ণপাত ও পশ্চিমী ঝঞ্ঝা। মৌসুমী বায়ু যখন গোটা ভারতবর্ষ জুড়ে অবস্থান করে তখন উত্তরের সমভূমি অঞ্চল বরাবর পূর্ব থেকে পশ্চিমে ও উত্তর থেকে দক্ষিণে একাধিক নিম্নচাপ অক্ষ কয়েকদিন ধরে একই স্থানে অবস্থান করে। এর ফলে ভারতের বিভিন্ন স্থানে বিশেষত উপকূলীয় রাজ্যগুলিতে এবং উত্তরের সমভূমিতে ছোট বড় অনেক ঘূর্ণিঝড়ের আবির্ভাব। এইসব নিম্নচাপগুলো কি হয়? অনেক ঘূর্ণিঝড়কে টেনে আনে আর কি। এসব ঘূর্ণিঝড়ের প্রকোপে ও নিম্নচাপ অক্ষের স্থায়িত্বের প্রভাবে সমগ্র ভারতবর্ষ জুড়ে প্রচুর বৃষ্টিপাত হয়। শীতকালে পশ্চিমী জেট বায়ু হিমালয়ের দক্ষিণাংশে অবস্থান করায় ভূমধ্য সাগর থেকে আগত পশ্চিমা বায়ু পশ্চিম দিক থেকে কাশ্মীর ও পাঞ্জাবে প্রবেশ করে এবং পরবর্তীকালে গাঙ্গেয় উপত্যকার উপর দিয়ে অগ্রসর হয়ে সর্বশেষে পশ্চিমবঙ্গ পর্যন্ত প্রসারিত হয়। এজন্য কাশ্মীর, পাঞ্জাব, উত্তরপ্রদেশ, বিহার ও পশ্চিমবঙ্গে মেঘাচ্ছন্ন আবহাওয়ার সঙ্গে হালকা বৃষ্টিপাত হয়। হিমালয়ের পাদদেশী অঞ্চলে এ সময় প্রচুর তুষারপাত হয়। এরপর দেখো এল নিনো ও লা নিনোর প্রভাব। তোমার যদি এল নিনোর প্রভাব যদি বলতে থাকে, দেখো এল নিনোর প্রভাবে কি হয়? পশ্চিমের রাজ্যগুলোতে খরা পরিস্থিতি তৈরি হয়, আর লা নিনোর প্রভাবে অত্যাধিক বৃষ্টিপাত হয় আর কি হয়? বন্যা সৃষ্টি করে। এইটুকু মাথায় রাখবে। এল নিনোর প্রভাবে হচ্ছে পশ্চিমের রাজ্যগুলোতে খরা হয়, আর লা নিনার প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হওয়ার জন্য বন্যা সৃষ্টি হয়। দেখো এল নিনো আবির্ভাবের বছরগুলিতে আমাদের দেশে বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ খুব কমে যায় এবং বৃষ্টিপাতের বন্টনও সমান হয় না। ভারতের পশ্চিমের রাজ্যগুলিতে খরা পরিস্থিতি তৈরি হয়। আর লা নিনার প্রভাবে ভারতের মৌসুমী বায়ু প্রবাহ স্বাভাবিক থাকে, বৃষ্টিপাত স্বাভাবিকের তুলনায় কখনো কখনো এত বেশি হয় যে বন্যা সৃষ্টি করে। তাহলে লা নিনার প্রভাবে কি হয়? লা নিনার প্রভাবে ভারতে মৌসুমী বায়ু প্রবাহ স্বাভাবিক থাকে এবং বৃষ্টিপাত অনেক সময় বেশি হওয়ার ফলে লা নিনার প্রভাবে অনেক সময় বন্যা হয়ে যায়। এবার দেখো মৌসুমী বায়ু ও ভারতের ঋতু বৈচিত্র্য। মৌসুমী বায়ু দেখো, ব্রিটিশ বিজ্ঞানী এডমান্ড হ্যালি 1833 খ্রিস্টাব্দে সর্বপ্রথম মৌসুমী শব্দটি ব্যবহার করেন। তাহলে তোমাদের যদি প্রশ্ন আসে সর্বপ্রথম এই যে মৌসুমী বায়ু তো আমরা জানি, মৌসুমী শব্দটি ব্যবহার কে করেন? ব্রিটিশ বিজ্ঞানী এডমান্ড হ্যালি 1833-এ সর্বপ্রথম মৌসুমী শব্দটি ব্যবহার করেন।
তবে এটি আরব শব্দ মৌসিম বা মালায়ালাম শব্দ মনসিন, হ্যাঁ, থেকে উদ্ভূত, যার অর্থ ঋতু। তাহলে এই মৌসিম বা মনসিন যাই বলো না, মৌসিম হচ্ছে আরবি শব্দ আর মালায়ালাম শব্দ হচ্ছে মনসিন, হ্যাঁ, এর যাই অর্থ থেকে উদ্ভূত, এর অর্থ হচ্ছে ঋতু। তাই বায়ুর উষ্ণতা ও চাপের পার্থক্যে শীত ও গ্রীষ্ম ঋতুভেদে দিক পরিবর্তনকারী ও বিপরীত দিক থেকে নিয়মিত ও ধারাবাহিকভাবে প্রবাহিত সাময়িক বায়ু প্রবাহকে মৌসুমী বায়ু বলে। তোমার যদি প্রশ্ন আসে মৌসুমী বায়ু কাকে বলে, বলবে কি যে বায়ুর উষ্ণতা ও চাপের পার্থক্যে শীত ও গ্রীষ্ম ঋতুভেদে দিক পরিবর্তনকারী ও বিপরীত দিক থেকে নিয়মিত ও ধারাবাহিকভাবে প্রবাহিত সাময়িক বায়ু প্রবাহকে মৌসুমী বায়ু বলে। এটি সমুদ্র বায়ু ও স্থল বায়ুর বৃহত্তর ও ঋতুগত সংস্করণ। ভারতের জলবায়ুতে মৌসুমী বায়ুর বিরাট প্রভাব দেখা যায় বলে ভারতকে মৌসুমী বায়ুর দেশ বলা হয়। এবার দেখো ভারতের ঋতু বৈচিত্র্য। ঋতু হলো কোনো দেশ বা অঞ্চলের সারা বছরের বিভিন্ন সময়, যেমন মাস ও দিন হিসেবে আর কি, আবহাওয়ার পরিবর্তনজনিত বিভাগসমূহ। ভারতের জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য হলো ঋতু পরিবর্তন। আবহাওয়া ও জলবায়ুবিদগণ মৌসুমী বায়ুর আগমন ও প্রত্যাগমনের উপর ভিত্তি করে ভারতকে কয়েকটি, হ্যাঁ, তার মধ্যে চারটি ঋতুভেদে ভাগ করেছে। একটা হচ্ছে গ্রীষ্মকাল, প্রাক মৌসুমী পর্যায়। সময়কাল মার্চ থেকে মে, উষ্ণতা 21শে মার্চের পর থেকে মাধ্যাহ্নে সূর্যরশ্মি নিরক্ষরেখা থেকে ক্রমশ উত্তর দিকে মানে উত্তর গোলার্ধে লম্বভাবে পড়তে থাকে। ফলে উত্তর গোলার্ধে অবস্থানের জন্য ভারতের বিভিন্ন অঞ্চলের উষ্ণতা ক্রমশ বাড়তে থাকে। দাক্ষিণাত্য মালভূমির দক্ষিণাংশে মার্চ মাসে 38 থেকে 40 ডিগ্রি সেন্টিগ্রেড, রাজস্থানের মরু অঞ্চলে মে মাসে সর্বোচ্চ 48 থেকে 49 ডিগ্রি সেন্টিগ্রেড এবং পাঞ্জাব হরিয়ানায় উষ্ণতা 48 ডিগ্রি সেন্টিগ্রেডে পৌঁছায়। তবে এই সময় উত্তর ভারত অপেক্ষা দক্ষিণ ভারতে উষ্ণতা কম থাকে। 3 দিক সমুদ্র দিয়ে ঘেরা থাকায় উষ্ণতা বেশ কিছুটা কম হয়। বায়ুর চাপ, ক্ষেত্র ও বায়ু প্রবাহ দেখো। উত্তর ভারতে উষ্ণতা ক্রমশ বাড়ার ফলে ভারতের সর্বোচ্চ বায়ুর চাপ কমতে থাকে এবং ভারতের বিভিন্ন স্থানে বায়ুর গভীর নিম্নচাপ কেন্দ্রের সৃষ্টি হয়। এই সময় কয়েকটি স্থানীয় বায়ুর প্রভাবে ভারতের জলবায়ুতে কার্যকরী হয়। উদাহরণস্বরূপ বলা যায় উত্তর পশ্চিম ভারতে লু আদি, পূর্ব ভারতে বিশেষত পশ্চিমবঙ্গে কালবৈশাখী, অসমের দই-ছলা ইত্যাদি স্থানীয় বায়ু সৃষ্টি হয়। অসমের কি দই-ছলা কোথায় হয়? অসমে আর কি, এরকম প্রশ্ন আসে, দই-ছলা কোথায় হয়? অসমে। বৃষ্টিপাত কি? গ্রীষ্মকালে সোনাগপুর মালভূমি অঞ্চলে গভীর নিম্নচাপ কেন্দ্রের সৃষ্টি হয়, যার ফলে পশ্চিমবঙ্গে কালবৈশাখীর আবির্ভাব হয়। কালবৈশাখীর প্রভাবে উষ্ণতা হঠাৎ 10 থেকে 15 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত নেমে যায়। এর প্রভাবে পশ্চিমবঙ্গে ও অসমে বৃষ্টিপাত হয় 15 থেকে 40 সেন্টিমিটার। কেরল ও কর্ণাটক উপকূলীয় নিম্নচাপ জনিত কারণে 10 থেকে 25 সেন্টিমিটার বৃষ্টিপাত হয়, যা আম্রবৃষ্টি। আমের ফলন বৃদ্ধি পায় বলে এখানে কি হয়? আম্রবৃষ্টি বলে, আম্রবৃষ্টি নামে পরিচিত। আর কর্ণাটকে বৃষ্টির ফলে কফি চাষের সুবিধা হয় বলে এটাকে চেরি ব্লসমস বলে। আর তামিলনাড়ুতে একে বলে কফি বৃষ্টি, কফি রেইন বলে। এবার দেখো বর্ষাকালে মৌসুমী বায়ুর আগমনকাল। সময়কাল জুন থেকে সেপ্টেম্বর। বর্ষাকাল কখন? জুন থেকে সেপ্টেম্বর। মৌসুমী বায়ুর আগমনেই ভারতের বর্ষাকাল শুরু হয়, জন্য বর্ষাকালকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর আগমন কাল বলা হয়। উষ্ণতা কেমন থাকে? উত্তর ও উত্তর পশ্চিম ভারতে বর্ষাকালীন গড় উষ্ণতা প্রায় 20 থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড থাকে। বায়ুর চাপ, বায়ু প্রবাহ ও বৃষ্টিপাত। উত্তর ভারতে নিম্নচাপ কেন্দ্র অবস্থান করায় দক্ষিণ পশ্চিম দিক থেকে জলীয় বাষ্পপূর্ণ বায়ু ভারতে অবিরত প্রবেশ করতে থাকে। এই জলীয় বাষ্পপূর্ণ মৌসুমী বায়ু মালাবার উপকূলের পশ্চিমঘাট পর্বতে প্রথমে বাধা পেয়ে প্রবল শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত ঘটায়, একে মৌসুমী বিস্ফোরণ বলে। এই তোমাদের যদি প্রশ্ন আসে মৌসুমী বিস্ফোরণ কাকে বলে, আসলে মৌসুমী বিস্ফোরণ হচ্ছে এই যে জলীয় বাষ্পপূর্ণ বায়ু দক্ষিণ পশ্চিম দিক থেকে জলীয় বাষ্পপূর্ণ বায়ু আসে, সেই মৌসুমী বায়ু মালাবার উপকূলের পশ্চিমঘাট পর্বতে বাধা পেয়ে প্রবল শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত ঘটায়, একে মৌসুমী বিস্ফোরণ বা ব্রাস্ট অফ মনসুন বলে। মৌসুমী বায়ু সাধারণত দুটি শাখায় ভাগে ভারতে প্রবেশ করে, এক হচ্ছে আরব সাগরীয় শাখা এবং দুই হচ্ছে বঙ্গোপসাগরীয় শাখা। এক দেখো আরব সাগরীয় শাখা, এই শাখাটি আবার 3টি উপশাখায় বিভক্ত হয়ে ভারতে প্রবেশ করে। এক হচ্ছে এই 3টি শাখার মধ্যে একটি শাখা পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে বাধাপ্রাপ্ত হয় ও প্রায় 350 থেকে 500 সেন্টিমিটার বৃষ্টিপাত ঘটায়। কিন্তু এই বায়ুটি যখন পশ্চিমঘাট পর্বত অতিক্রম করে তার পূর্ব ঢালে যায়, অর্থাৎ পশ্চিমঘাট পর্বতের অনুবাদ ঢালে পৌঁছায়, তখন সেই বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ কমে যায়, ফলে বৃষ্টিপাতের পরিমাণ কম হয়। তাই এখানে বৃষ্টির ছায় অঞ্চল তৈরি হয়েছে। বৃষ্টিপাত মাত্র 70 থেকে 75 সেন্টিমিটার।
নম্বর হচ্ছে দ্বিতীয় শাখাটি প্রথমে মহারাষ্ট্রে প্রবেশ করে এবং সেখানে অল্প পরিমাণ 60 থেকে 70 সেন্টিমিটার বৃষ্টিপাত ঘটায়। 3 নম্বর, তৃতীয় শাখাটি আরো উত্তরে আরাবল্লী পর্বতের সমান্তরালে প্রবাহিত হয় এবং অতি সামান্য পরিমাণ 25 থেকে 50 সেন্টিমিটার বৃষ্টিপাত ঘটায়। আর 2 নম্বর হচ্ছে বঙ্গোপসাগরীয় শাখা। প্রথমে আমরা আরব সাগরীয় শাখা শুনলাম, এবার বঙ্গোপসাগরীয় শাখা। দেখো, বঙ্গোপসাগরের উপর দিয়ে প্রবাহিত দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু দুটি উপশাখায় বিভক্ত হয়ে ভারতে প্রবেশ করে। এক হচ্ছে প্রথম শাখাটি মেঘালয় রাজ্যের গারো, খাসি ও জয়ন্তিয়া পাহাড়ে বাঁধা পেয়ে হঠাৎ উত্তরমুখী হয় এবং সেখানে প্রচুর বৃষ্টিপাত ঘটায়। বাঁধা পেয়ে উপর দিকে উঠে যায়, প্রচুর বৃষ্টিপাত ঘটায়। মেঘালয়ের চেরাপুঞ্জিতে বছরে গড়ে 1000 সেন্টিমিটার বৃষ্টিপাত হয়। আর মেঘালয়ের মৌসিনরাম হলো পৃথিবীর সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত 1350 সেন্টিমিটার অঞ্চল। পৃথিবীর সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল যদি বলা হয়, মেঘালয়ের মৌসিনরাম হলো পৃথিবীর সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, যেখানে 1350 সেন্টিমিটার বৃষ্টি হয়। মেঘালয়ের উত্তর দিকে অবস্থিত শিলং বৃষ্টিচ্ছায় অঞ্চল অবস্থান করায় বৃষ্টিপাতের পরিমাণ খুব কম হয়। নামে বুঝতে হচ্ছে বৃষ্টিচ্ছা অঞ্চল, এখানে বৃষ্টি হয়ই না, খুব কম বৃষ্টিপাত হয়, মাত্র 200 সেন্টিমিটার। দ্বিতীয় শাখাটি উত্তর পূর্ব হিমালয় পর্বতে বাধাপ্রাপ্ত হয়। হিমালয়ের গা গ্যাসের সমান্তরালে ক্রমশ পশ্চিম দিকে বৃষ্টিপাত ঘটাতে ঘটাতে অগ্রসর। এই কারণে ভারতের পশ্চিম দিকে ক্রমশ বৃষ্টিপাতের পরিমাণ কমতে থাকে। রাজস্থানে পৌঁছানোর আগে এই বায়ুতে জলীয়বাষ্প বিশেষ অবশিষ্ট না থাকা এই বায়ু বৃষ্টিপাত ঘটাতে পারে না, এই জন্য রাজস্থানে মরুভূমি সৃষ্টি হয় আর কি। শরৎকাল, মৌসুমী বায়ুর প্রত্যাবর্তন কাল। তাহলে শরৎকাল কি? মৌসুমী বায়ুর প্রত্যাবর্তন কাল। সময়কাল অক্টোবর থেকে ডিসেম্বর। মোটামুটি সেপ্টেম্বরের শেষ কিংবা অক্টোবরের শুরু থেকে মৌসুমী বায়ু ফিরে যেতে শুরু করে। এই সময় হলো শরৎকাল তথা মৌসুমী বায়ুর প্রত্যাবর্তন কাল। উষ্ণতা, মৌসুমী বায়ুর প্রত্যাবর্তনের সময় আকাশ পরিষ্কার থাকে এবং বৃষ্টির সম্ভাবনা হ্রাস পায়। অক্টোবর মাস থেকে উষ্ণতা ক্রমশ কমতে থাকে, তবে দিনের উষ্ণতার চেয়ে রাতের উষ্ণতা কম থাকায় এই সময় আবহাওয়া আরামদায়ক হয়। বায়ুচাপ ও বায়ুপ্রবাহ, এই সময় সূর্যের দক্ষিণায়ন শুরু হয়, ফলে দক্ষিণ গোলার্ধের উষ্ণতা বাড়তে থাকে এবং উত্তর গোলার্ধের উষ্ণতা কমতে থাকে। অর্থাৎ উত্তর গোলার্ধে বায়ুর উচ্চচাপ এবং দক্ষিণ গোলার্ধে বায়ুর নিম্নচাপ সৃষ্টি হয়, ফলে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ভারত থেকে প্রত্যাবর্তন করে। বৃষ্টিপাত, এ সময় উত্তর ভারতে বৃষ্টিপাত বিশেষ হয় না, তবে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রত্যাবর্তনের সময় বঙ্গোপসাগরের উপর দিয়ে বয়ে যাওয়ার ফলে প্রচুর জলীয় বাষ্প সংগ্রহ করে এবং করমণ্ডল উপকূলে পৌঁছে পূর্বঘাট পর্বতে বাধা হয়ে করমণ্ডল সংলগ্ন অন্ধ্র উপকূলে বৃষ্টিপাত করে। যেহেতু এখানে যখন বঙ্গোপসাগরের উপর দিয়ে যায় তখন প্রত্যাবর্তনের সময় তখন অনেক জলীয় বাষ্প বহন করে নিয়ে যায় এবং এই জলীয় বাষ্প কি হয়, যখন করমণ্ডল উপকূলে পৌঁছে পূর্বঘাট পর্বতে বাধা পায় তখন করমণ্ডল ও সংলগ্ন অঞ্চলে বা অন্ধ্র উপকূলে প্রচুর বৃষ্টিপাত ঘটায়। তাই তামিলনাড়ু উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত। এই যে তামিলনাড়ু উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয় এই মৌসুমী বায়ুর প্রভাবেই। এ সময় বঙ্গোপসাগরের উৎপন্ন ঘূর্ণিপাতের প্রভাবে উপকূলবর্তী অঞ্চলে মাঝে মাঝে ঘূর্ণিঝড় হয়। পশ্চিমবঙ্গে একে আশ্বিনের ঝড় বলে। এই যে বঙ্গোপসাগরের উৎপন্ন ঘূর্ণিপাতের প্রায় উপকূলবর্তী অঞ্চলে মাঝে মাঝে ঘূর্ণিঝড় হয়, সেটাই হচ্ছে আশ্বিনের ঝড়। আশ্বিনের ঝড় কি? প্রশ্ন আসলে বলবে যে বঙ্গোপসাগর উৎপন্ন ঘূর্ণিপাতের প্রভাবে উপকূলবর্তী অঞ্চলে মাঝে মাঝে ঘূর্ণিঝড় সৃষ্টি হয়, পশ্চিমবঙ্গে একে আশ্বিনের ঝড় করে। আর যদি বলা হয় যে বছরে দুবার বৃষ্টিপাত কোথায় হয়, তামিলনাড়ু উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয়। এবার দেখো শীতকাল, সময় হচ্ছে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি। উষ্ণতা, শীতকাল দক্ষিণায়নের সময় সূর্য মকর ক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দেওয়ায় উত্তর গোলার্ধে শীতকাল ও দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল শুরু হয়, ফলে ভারত সহ মধ্য দক্ষিণ এশিয়ার উষ্ণতা কম হয়। বায়ুচাপ ও বায়ুপ্রবাহ, মধ্য এশিয়ার উচ্চচাপ অঞ্চল থেকে আগত মৌসুমী বায়ু উত্তর পূর্ব দিক থেকে ভারতে প্রবেশ করে, তাই এই বায়ুকে উত্তর পূর্ব মৌসুমী বায়ু বলে। বরফ ঢাকা স্থলভাগের উপর দিয়ে আসায় এই বায়ু শুষ্ক ও শীতল হয়, তাই এই বায়ু যখন ভারতের উপর দিয়ে প্রবাহিত হয় তখন ভারতের তাপমাত্রা কমে। বৃষ্টিপাত, উত্তর পূর্ব মৌসুমী বায়ু শুষ্ক বলে শীতকালে ভারতে বৃষ্টি হয় না। যদি বলে শীতকালে ভারতে বৃষ্টিপাত হয় না কেন, কারণ উত্তর পূর্ব মৌসুমী বায়ু শুষ্ক। তবে বঙ্গোপসাগরের উপর দিয়ে আসা আর্দ্র উত্তর পূর্ব মৌসুমীর প্রভাবে করমণ্ডল উপকূলে বৃষ্টিপাত হয়। শীতকালে পশ্চিমের ভূমধ্যসাগর অঞ্চল থেকে আসা পশ্চিমী ঝঞ্ঝার জন্য উত্তর পশ্চিম ভারতে বৃষ্টি হয় এবং হিমালয় পর্বত অঞ্চলে তুষারপাত হয়। এবার দেখো ভারতের ভূখণ্ডে মৌসুমী জলবায়ুর প্রভাবটা কি আর কি। যে ভারতীয় ভূখণ্ডে কি প্রভাব,
ভারতীয় ভূখণ্ডে মৌসুমী জলবায়ু বিভিন্নভাবে প্রভাব বিস্তার করে। এক হচ্ছে মৃত্তিকার উপর মৌসুমী বৃষ্টিপাতের প্রভাব। তোমাদের প্রশ্ন আসে মৃত্তিকার উপর মৌসুমী বৃষ্টিপাতের প্রভাব কি, বা স্বাভাবিক উদ্ভিদের উপর মৌসুমী বৃষ্টিপাতের প্রভাব কি, বা কৃষিকাজের উপর মৌসুমী বৃষ্টিপাতের প্রভাব কি, এরকম প্রশ্ন আসে। দেখো প্রথমে হচ্ছে মৃত্তিকার উপর মৌসুমী বৃষ্টিপাতের প্রভাব। মৃত্তিকার সৃষ্টিতে উষ্ণতা ও বৃষ্টিপাত সক্রিয় ভূমিকা গ্রহণ করে। এই কারণে মৌসুমী বায়ুর প্রভাবে ভারতের বিভিন্ন ধরনের মৃত্তিকার সৃষ্টি হয়েছে। যেমন মরু অঞ্চলে বৃষ্টিপাতের স্বল্পতার জন্য শিরোজেম জাতীয় বা মরু মৃত্তিকার সৃষ্টি হয়েছে, কারণ এখানে কি হয়, বৃষ্টিপাত কম হয়, এবং এই মরুমৃত্তিকার নাম কি, শিরোজেম জাতীয় মরুমৃত্তিকার সৃষ্টি হয়েছে। দুই, পার্বত্য অঞ্চলে প্রচুর বৃষ্টিপাতের জন্য গাছের ডালপালা পাতা পচে হিউমাস তৈরি হয়েছে। পার্বত্য অঞ্চলে এই কারণে হিউমাস যুক্ত পটসল মাটির সৃষ্টি হয়েছে। আর বর্ষাকালে মালভূমি ও পার্বত্য অঞ্চলের নদীগুলিতে জলপর পরিমাণ বৃদ্ধি পায়। এই সময় নদীগুলি পাহাড় ও উচ্চভূমির ক্ষয়িত পদার্থ বা পলি বহন করে এনে সমভূমিতে সঞ্চয় করে। উদাহরণস্বরূপ বলা যায় ভারতের গঙ্গা, ব্রহ্মপুত্র, সিন্ধু সমভূমি ও বদ্বীপ সমভূমি এভাবে উর্বর পলিমাটি দ্বারা পূর্ণ হয়েছে, এবং এই জন্য এখানে পলিমাটি। চার হচ্ছে প্রচুর বৃষ্টিপাতের জন্য ভারতের মালভূমি অঞ্চলের ব্যাসল্ট, গ্রানাইট, নিস শিলা সুদীর্ঘ কাল ধরে বিয়োজিত হয়ে কৃষ্ণ মৃত্তিকা, লোহিত মৃত্তিকা, ল্যাটেরাইট মৃত্তিকা প্রভৃতির সৃষ্টি করেছে। উষ্ণতা ও বৃষ্টিপাতের তারতম্যের কারণে মালভূমির বিভিন্ন স্থানে এই মৃত্তিকা দেখা যায়। এবার দেখো স্বাভাবিক উদ্ভিদের উপর মৌসুমী বৃষ্টিপাতের প্রভাব কি। এক হচ্ছে মৌসুমী বৃষ্টিপাতের অসম বন্টনের জন্য ভারতের বিভিন্ন অঞ্চলে স্বাভাবিক উদ্ভিদের বৈচিত্র্য দেখা যায়। যেমন অধিক বৃষ্টিপাতের জন্য পশ্চিমঘাট পর্বত ও উত্তর পূর্বের পার্বত্য অঞ্চলে চিরসবুজ উদ্ভিদ জন্মায়, এখানে সারা বছর প্রচুর বৃষ্টিপাত, অধিক বৃষ্টিপাত ঘটে আর কি। হচ্ছে অসম ও পশ্চিমবঙ্গের সমভূমি, ছোটনাগপুর মালভূমি, হিমালয়ের তরাঞ্চলে অধিক উষ্ণতা 30 ডিগ্রি সেন্টিগ্রেড ও প্রায় আর্দ্র 100 থেকে 200 সেন্টিমিটার বৃষ্টিপাত আর কি জলবায়ু বিরাজ করে। এখানে শাল, সেগুন, শিমুল, মহুয়া, আম, জাম প্রভৃতি আর্দ্র পর্ণমোচী উদ্ভিদ জন্মায়। তোমার যদি বলা হয় আর্দ্র পর্ণমোচী উদ্ভিদের উদাহরণ দাও, বলবে শাল, সেগুন, শিমুল, মহুয়া, আম, জাম প্রভৃতি হচ্ছে আর্দ্র পর্ণমোচী উদ্ভিদ। তিন হচ্ছে উত্তরপ্রদেশ, বিহার, উপদ্বীপীয় মালভূমি অঞ্চলের শুষ্ক পর্ণমোচী উদ্ভিদ। আর রাজস্থানের পূর্বাংশ, গুজরাট, পাঞ্জাব, হরিয়ানা, পশ্চিমঘাট পর্বতে বৃষ্টিচ্ছা অঞ্চলে কাঁটাযুক্ত উদ্ভিদ দেখা যায়। আর মরু অঞ্চলে মরু উদ্ভিদ জন্মায়। আর হিমালয় পার্বত্য অঞ্চলে বিভিন্ন উচ্চতায় জলবায়ুগত তারতম্যের জন্য সরল বর্গীয় উদ্ভিদ এবং চিরসবুজ উদ্ভিদ জন্মায়। এবার তো কৃষিকাজের উপর মৌসুমী বৃষ্টিপাতের প্রভাব কি। ভারত একটি অন্যতম কৃষি প্রধান দেশ। ভারতের অর্থনীতি মূলত কৃষির উপর নির্ভরশীল আর কি। দেশের অর্থনৈতিক অংশে শস্য উৎপাদনের পরিমাণের উপর নির্ভর করে। আবার শস্য উৎপাদন অর্থাৎ চাষবাস প্রত্যক্ষ ও পরোক্ষভাবে পুরোপুরি মৌসুমী বৃষ্টিপাতের পরিমাণ ও বন্টনের উপর নির্ভরশীল। মৌসুমী বায়ুর উপর ভিত্তি করে ভারতের শস্য বর্ষ বা ক্রপ ক্যালেন্ডার তৈরি হয়েছে। এজন্য বর্ষাকালে খারিফ শস্য যেমন ধান, পাট, চা, আখ, তামাক, রবার, তিল, তিসি প্রভৃতি উৎপন্ন করা হয়। অন্যদিকে শীতকালে রবি শস্য যেমন গম, জোয়ার, বাজরা, ডাল, তৈলবীজ, আলু, সর্ষে, তুলো ইত্যাদি চাষ করা হয়। তাহলে খারিফ শস্যের উদাহরণ দাও, প্রশ্ন আসলে বলবে খারিফ শস্য হচ্ছে ধান, পাট, চা, আখ, তামাক, রবার, তিল, তিসি প্রভৃতি। আর রবি শস্য হচ্ছে গম, জোয়ার, বাজরা, ডাল, তৈলবীজ, আলু, সর্ষে, তুলো ইত্যাদি চাষ হয়। তবে কৃষিকাজে মৌসুমী বৃষ্টিপাতের এতটা প্রভাব থাকলেও দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রকৃতি অনিশ্চিত ও অনিয়মিত। মৌসুমী বায়ুর এই খামখেয়ালিপনার কারণে ভারতে খরা ও বন্যা নিত্যসঙ্গী। যখন মৌসুমী বায়ু অত্যাধিক সক্রিয় থাকে তখন বন্যা হয়ে যায়, আবার যখন সক্রিয় না থাকে তখন খরা তৈরি হয়। খরার প্রভাব দেখো, মৌসুমী বৃষ্টিপাতের দেরিতে আগমন এবং এই বায়ুর প্রভাবে কম বৃষ্টিপাত ঘটলে খরা পরিস্থিতির সৃষ্টি হয়। জল সংকটের কারণে জলসেচ বাধাপ্রাপ্ত হয়, মৃত্তিকা শুষ্ক হয়ে পড়ে, ফসলের উৎপাদন ব্যাহত হয়। বন্যার প্রভাব, মৌসুমী বায়ু দ্বারা অতিবৃষ্টির ফলে বন্যা সৃষ্টি হয়। বন্যার জলে ফসল নষ্ট হয় অর্থাৎ উৎপাদন হ্রাস পায় এবং খাদ্যের অভাব ঘটে। সুতরাং মৌসুমী বৃষ্টিপাত ভারতীয় কৃষিকে বহুল অংশে নির্ভর করে এবং ভারতীয় কৃষি মৌসুমী বৃষ্টিপাতের উপরে এক কথায় পুরোপুরি নির্ভর করে, বহুল অংশে কি পুরোপুরি নির্ভর করে। আজকে পর্যন্ত, পরের ভিডিও দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।